আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্যাং দ্বন্দ্বের রাজধানীতে আরেক কিশোর খুন, নতুন মাদক এলএসডি টার্গেটে তরুণীরা, মগবাজারের টিকটক হৃদয় বেঙ্গালুরে আটক। মহামারীতে 6 মাসের অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির, হরিলুট বন্ধের আহ্বান, কালো টাকা নিয়ে বিএনপিকে নীতি কথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম শিকার বাংলাদেশ, বজ্রপাত সহ ভয়ানক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের শঙ্কা আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তামিম বাহিনীর হোয়াইট ওয়াশে হাতছানি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবার বিস্তারিত। গ্যাং দ্বন্দ্বে রাজধানীতে আরেক কিশোর খুন। শনির আখড়া এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রোজার মধ্যে মারামারি, 1 মাস পর এর প্রতিশোধ। বৃহস্পতিবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় হত্যা করা হয় মোহাম্মদ আরাফাতকে। সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর শনিরাখড়া ইস্টার্ন সিটি টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন আরাফাত সহ 3 বন্ধু। এমন সময় 10-12 জনের একটি দল সেখানে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে জখম করে আরাফাতকে। বয়সে সবাই কিশোর, মাত্র 15 সেকেন্ড সময় নেয় আরাফাতকে ঘায়েল করতে। গুরুতর অবস্থায় আরাফাতকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল থেকে রেফার করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে, কিন্তু পথেই মৃত্যু হয় কিশোর আরাফাতের। হামলার শিকার আরেক কিশোর জানায়, বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় প্রিন্স তানজিলের গ্যাং হামলা করে তাদের ওপর। ও স্মোক করতে করতে যাইতেছে, তখন আমাদের এলাকার সামনে দিয়ে তখন আমরা থাপুর থুপুর দিয়েছি। রোজার লকডাউনের সময় ওকে মারছি। তারপরে ঈদের অনেক দিন পরই মনে করেন যে কালকে রাত্রে ওরা হিট শুরু করে মারামারি শুরু করে দিয়েছে। 3 জন ছিল, 3 জন থাকার ভিতরে ওরে পাইছে সামনে, ওর বুকে সামনে একটা পাড় দিছে আর পিছনে একটা পাড় দিছে, কানে একটা কোপ দিছে। এই ঘটনায় জড়িত 6 জনকে শুক্রবার আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে প্রতিশোধ নিতে এমন হামলা চালানোর কথা। একজন আবেদনকে থাপ্পড় মারছিল, পূর্ব বিরোধের জেরে গত রাত্রে তারা স্ট্যাপ করছে। আমরা 6 জনকে আটক করছি। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট আরাফাত একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ভয়াবহতা বিচারে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড এলএসডির মাদককে বলা হয় লাস্ট টেস্ট অব ড্রাগ। গোয়েন্দারা বলছেন, নতুন এই মাদকটির টার্গেট এখন তরুণী শিক্ষার্থীরা। এই চক্রকে রুখতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারের কার্যকর অ্যাকশন দেখতে চান সমাজবিজ্ঞানীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের নির্মম মৃত্যুর ঘটনা তদন্তে ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড এলএসডির সন্ধান পায় গোয়েন্দারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কয়েক ছাত্রকে আটকের পর উঠে আসে আরও ভয়াবহ তথ্য। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসে মাদকটি দেশে এনে বিক্রি করা হয়। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এইভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। সর্বপ্রথম 2019 সালে কানাডা প্রবাসী এক নাগরিকের কাছ থেকে এলএসডি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি কুরিয়ার সার্ভিস বা ডার্কনেটে মাদক বিক্রির একটি ক্ষেত্র তৈরি হয়েছে। মাদক ব্যবসার ধরনটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আগে পার্সন টু পার্সন বিক্রি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে, ডার্ক নেটের মাধ্যমে এই সকল এইগুলোর দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, তারপরে সেগুলো তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন কুরিয়ার সার্ভিস যারা পরিচালনা করছেন তাদের সাথেও খুব নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সরকার কঠোর না হলে ভয়াবহ মাদক এলএসডি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত এই সমাজবিজ্ঞানীর। এলএসডি বলো, তারপর ইয়াবা বলো, আরও যা যা আছে, গাঁজা বলো, আফিম বলো, সব ঢুকছে। বাজার আছে বলেই, বাজার যদি না থাকতো তাহলে এগুলো ঢুকতো না। আর এখানে আইনের শিথিলতা আছে। এখন একমাত্র উপায় হচ্ছে
সরকার যদি কঠোরভাবে দমন না করে কোনো অবস্থাতে এটা কিচ্ছু হবে না, যে যত বড় বড় কথাই বলুক। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজেরও এগিয়ে আসার তাগিদ দিলেন ডক্টর নেহাল করিম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় টিকটক হৃদয়সহ 5 জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার হওয়া তরুণীর পিতা রাজধানী হাতিঝিল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার জানান, ভারতে আটক হওয়াদের মধ্যে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ভিকটিম এবং নির্যাতনকারী দুজনই মগবাজারের বাসিন্দা। সৌদি আরবে চাকুরির প্রলোভনে মেয়েটিকে ভারতে নিয়ে যায় অভিযুক্তরা। এক প্রবাসীর এই স্ত্রীর 4 বছরের এক সন্তানও রয়েছে। নির্যাতনকারী টিকটক হৃদয়ের নামে আগেও একটি ডাকাতির মামলা রয়েছে। ভারতে গ্রেফতার হওয়া টিকটক হৃদয়কে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় দুই দেশে মামলা ও তদন্ত চলবে বলেও জানানো হয়েছে। মহামারীর সময়ে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্য পূরণ হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন। হরিলুটের সঞ্চিত অর্থ জায়েজ করতেই বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে। করোনামুক্ত হওয়ার পর হঠাৎ করেই বেগম খালেদা জিয়া গতকাল থেকে জ্বরে ভুগছেন বলে জানান মির্জা ফখরুল। তবে অন্যান্য প্যারামিটারগুলো ভালো বলে তিনি জানান। কিন্তু এই দিনে বাংলাদেশের শত্রু করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা। কারণ করোনার কারণে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আবার অনেকে মনে করেন অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে 3 বছরের মধ্যমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। এবারও আগামী অর্থ বছর 2021-22-এর জন্য 6,02,880 কোটি টাকার একটা বিশাল অবাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী। কোভিডকালীন সময়ে এত কালো টাকা কারা আয় করেছে জাতি তা জানতে চায়। জাতি জানতে চায় এরা কারা। হতাশ বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কালো টাকা সাদা করার বিষয়ে বিএনপি মহাসচিবের মুখে নীতি কথা মানায় না। ক্ষমতায় থেকে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন কেন, তার জবাব আগে দিতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাবটা কি আপনার কাছে। একই সাথে আপনার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন। জিয়া রহমানেরও অর্থমন্ত্রী ছিলেন, খালেদা জিয়ারও অর্থমন্ত্রী ছিলেন, সাত্তার সাহেবেরও অর্থমন্ত্রী ছিলেন। তো সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না, নৈতিক অধিকার নাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্বেগজনক পরিবর্তন ঘটছে বাংলাদেশের আবহাওয়ায়। এই পরিবর্তন আরও দ্রুততর হওয়ার পাশাপাশি আগামীতে বজ্রপাত সহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা আবহাওয়া বিভাগের। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমানের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হতে পারে বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশগুলোর তৈরি কার্বন নিঃসরণের মাত্রা বাড়ার কারণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বরফ গলছে মেরু অঞ্চলের, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর এই বৈশ্বিক পরিবর্তনের চরম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। তবে নতুন তথ্য সহ আবহাওয়া বিভাগ ও জলবায়ুবিদরা দিচ্ছেন আরও শঙ্কার বার্তা। সম্প্রতি বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, গরমের তেজ অসহনীয়। আবার সবশেষ শীতেও অন্যবারের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। বৃষ্টির মৌসুমে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার ঘটনা। চট্টগ্রাম ও দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ ব্যতিক্রমধর্মী তাপপ্রবাহ। সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাতের বদলে তীব্র খরা। এগুলোকে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া বিভাগ। অতীতের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত আরও সহজ এবং সরলতর ছিল।
রিসেন্ট টাইমে এই আবহাওয়াগত পরিস্থিতি অনেকটাই কিন্তু জটিল আকার ধারণ করেছে। আগামী সময়ে এই পরিবর্তন আরও কিন্তু দ্রুত আমরা লক্ষ্য করব। সমুদ্রের উচ্চতা উঠে যাওয়াতে লবণাক্ততা বাংলাদেশে ঢুকে গেছে, বহু মানুষ সেখান থেকে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। মানবিক, অর্থনৈতিক, সামাজিক আমাদের সমগ্র কাঠামো অনুযায়ী এই সব কিছুতেই ক্ষতিগ্রস্ততা সম্মুখীন হবে। সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানার তীব্র সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে এর দিক পাল্টে যায়। একেও জলবায়ুর চিরাচরিত নিয়মের ছন্দপতন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। বাংলাদেশ অঞ্চলে এই বৈশ্বিক পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবিষ্যতে এর প্রবণতা যত বৃদ্ধি পাবে, আমাদের জানমাল এবং সম্পদের জন্য ঝুঁকির পরিমাণ তত বেশি কিন্তু বাড়বে। অতীতে যতটা সহজে পূর্বাভাস দেওয়া যেত, বর্তমানে আধুনিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির মাধ্যমে কিন্তু এগুলোকে পূর্বাভাস প্রদান করা সম্ভব হচ্ছে না। এদিকে বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে জীবনমান অনেক নিচে নেমে যাবে দেশের 2/3 জনগোষ্ঠীর। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনা দুর্যোগে চরমভাবে ব্যাহত হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবা। অদক্ষ মিডওয়াইফ বা ধাত্রীর মাধ্যমে বাসাবাড়িতে সন্তান প্রসব ও উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় মাতৃমৃত্যু প্রায় 30% বেড়েছে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দেশে বিদেশে আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মাতৃস্বাস্থ্য নিয়ে 2 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন জিয়াউল হক সবুজ। আজ দেখব প্রথম পর্ব। শুধু জীবন জীবিকা নয়, মহামারী আতঙ্কে বাধাগ্রস্ত হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবা। জাতীয় কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে দক্ষ ধাত্রীর হাতে হাসপাতালে সন্তান প্রসব 47 থেকে 85% উন্নীত করার টার্গেট থাকলেও করোনায় তা কমেছে 38%। নারী বিষয়ক জাতিসংঘের তথ্য বলছে, মহামারীর কারণে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় রয়েছেন 52% নারী। এ অবস্থায় বছরে নতুন সন্তান জন্ম দেওয়া প্রায় 25 লাখ মায়ের অনেকেই রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে প্রি অ্যাক্লামশিয়ার যে অবস্থাটা এটা বেড়ে গেছে, মাতৃমৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। আমরা এখনও টের পাচ্ছি না। বাড়িতে যদি প্রসব হয়, যেহেতু আগে ছিল যে অর্ধেক প্রায় বাড়িতে হইতো, অর্ধেক হাসপাতালে, সেইখানে এখন সবচেয়ে হলো যে বাড়ির প্রসব অনেক গুণ বেড়ে গেছে। এসডিজির টার্গেট অনুযায়ী মাতৃমৃত্যু কমাতে দক্ষ ধাত্রীর হাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রেগনেন্ট মা যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে যে কিভাবে তারা এই সেবাগুলো পেতে পারে। হতে পারে সেটা প্রাথমিকভাবে ডিজিটালি, হতে পারে মোবাইল ফোনে কোনো অ্যাপের মাধ্যমে, এবং না পারতে হয়তো তারা ফিজিক্যালি কন্ট্যাক্ট করবে স্বাস্থ্যকর্মীর সঙ্গে। সমাজবিজ্ঞানীরাও বলছেন, করোনার এই দুঃসময়ে অন্তঃসত্ত্বা মায়েদের দিকে দিতে হবে বিশেষ নজর। কমিটমেন্ট আছে গভর্নমেন্টের যে আমরা জিরো মর্টালিটি রেটে নিয়ে আসব। তাহলে এইটা আনতে গেলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির পাশাপাশি আমাদের যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশন আছে নারীর স্বাস্থ্য যত্নের প্রতি, সেটা পাল্টাতে হবে। নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্যে প্রথম দরকার তার স্বাধীনতা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। একটি মেয়ে কখন বাচ্চা নেবে, সে কি খাবে, সে কোন প্রতিষ্ঠানে গিয়ে সন্তান প্রসব করবে, এই সিদ্ধান্তটা সে যেন নিতে পারে। নিরাপদ ডেলিভারি নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে পরিবহন সেবা পৌঁছাতে স্থানীয় সরকার ব্যবস্থায় আলাদা বাজেট বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো একবার জানিয়ে দিই। গ্যাং দ্বন্দ্বের রাজধানীতে আরেক কিশোর খুন, নতুন মাদক এলএসডি টার্গেটে তরুণ তরুণীরা, মগবাজারে টিকটক হৃদয়, বেঙ্গালুরে আটক। মহামারীতে 6 মাসের অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির, হরিলুট বন্ধের আহ্বান, কালো টাকা নিয়ে বিএনপিকে নীতি কথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম শিকার বাংলাদেশ, বজ্রপাত সহ ভয়ানক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের শঙ্কা আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের। মিরপুরের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তামিম বাহিনীর হোয়াইট ওয়াশের হাতছানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ। ধন্যবাদ।